আমি আপনাকে প্রথমেই অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। সত্যি কথা বলতে জামায়াতে ইসলামীর যে এবারের যে নির্বাচনের ফল সেটি অভূতপূর্ব। মানে এর আগে তো এই রকম এক ফলের আমি আমার অন্তত জানা নেই। আপনি নিজেও এটাকে আসলে ঐতিহাসিক নির্বাচন বলেছেন। আপনি বিবৃতি দিয়ে বলেছেন জামায়াতে ইসলামী অতীত, আমি আপনাকে কোট করছি, জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভঙ্গ করে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2008 সালে মাত্র 2টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন, আমাদের প্রতি জন আস্থার বহিঃপ্রকাশ। আমার যেটা মনে হচ্ছে যে সার্বিকভাবে আপনি ফলে এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করেছেন, কিন্তু আমার জানার ইচ্ছা যে এইটার কারণ কি আসলে, মানে কি এর পিছনে আছে আজকে জামাতে ইসলামের এই রকম একটা ওভারওয়েলমিং পপুলারিটির পেছনে? এটা কি আপনি এক্সপেক্টেডটা? আপনাকে ধন্যবাদ জি। প্রথমে এখানে আসার জন্য, এবং আপনার মাধ্যমে শ্রোতা দর্শক মণ্ডলী যারা আছেন সারা বিশ্বে ছড়িয়ে, তাদেরকেও আমি আজকের আলোচনা আমার পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি প্রশ্ন করেছেন 2008 সালে আমাদের সংসদে মাত্র 2টি আসন ছিল, সেখান থেকে আজকে প্রধান বিরোধী দল হওয়ার একটা অবস্থান আল্লাহর মেহেরবানি আমাদের তৈরি হয়েছে। তো এই যে উত্থান, এটা কী কারণে? আসলে কারণ অন্য কিছু নয়। জামাত ইসলামী সবসময় সত্যের পক্ষে লড়াই করেছে। জামাত ইসলামী চেয়েছে একটা সুশাসনযুক্ত, দুর্নীতিমুক্ত একটা দেশ হোক, যেই দেশে প্রত্যেকটা নাগরিক মূল্যায়িত হবে তার আপন যোগ্যতায়, এবং অযোগ্যরাদের যে দেশে মানুষের মাথার উপরে ছড়ি ঘুরাবে না। আমাদের সমাজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। রাজনৈতিক দলগুলো তার বাইরে নয় বললে পুরাপুরি সত্য প্রকাশ পাবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই এই দুর্নীতিগুলো হয়ে থাকে, যেটা আমরা 54 বছরে বিভিন্ন পর্বে দেখেছি। কখনো একটু কম, কখনো বেশি, কিন্তু দেশ কখনো দুর্নীতিমুক্ত ছিল না, এবং দুর্নীতিমুক্ত করার জন্য সেই রকম দৃশ্যমান কোনো পদক্ষেপ কারো পক্ষ থেকে আমাদের সামনে পরিলক্ষিত হয়নি। এটি একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে যে সমাজে সত্যিকার অর্থে গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত কোথাও মানুষ কাঙ্ক্ষিত বিচারটা পায় না। যার সামাজিক প্রভাব আছে, যার টাকা আছে, বিচার তার পক্ষে কথা বলে, এবং অনেক সময় মজলুম তার নিয়ে বিচারটা খুঁজেও পায় না, কোথায় হারিয়ে যায়। তো বাংলাদেশের মানুষ এই জায়গাগুলোতে খুব জর্জরিত। জননিরাপত্তার বিষয় যদি সামনে আনেন, তাহলে কারো জীবনে কোনো নিরাপত্তা নেই, ঘরেও নাই, চলাচলেও নাই, কর্মস্থলেও নাই। তো এমনি একটা জনপদে মানুষ খুঁজছে যে কোথায় আমাদের একটু মুক্তির স্বাদ পাব। বাংলাদেশ জামাত ইসলামী 79 সালে তার যাত্রা শুরু করার পর থেকে গণতান্ত্রিক পন্থার রাজনীতি করে আসছে, এবং সেই রাজনীতি তার দলের ভিতরে এবং বাইরে দুই জায়গায়। অন্য কোনো দলে সেটা কতটুকু আছে না আছে আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের জায়গাটায় এ বিষয়ে পরিচ্ছন্ন যে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব নির্বাচিত হয় গণতান্ত্রিক পন্থায় অভ্যন্তরীণভাবে, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত গৃহীত হয় যথাযথ ফোরামে আলোচনা করে। এই সৌন্দর্যটা আস্তে আস্তে বাড়ছিল। আর বিশেষ করে 2024 সালে যখন আমাদের যুব সমাজ তাদের ন্যায্য কাজের দাবিতে, তাদের মেধার স্বীকৃতির দাবিতে যখন আন্দোলন শুরু করে, তখন সরকার অতীতের 15.5 বছরের মতোই চেয়েছিল এই আন্দোলনটাকেও দমিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হাত থেকে ফসকে যায় তাদের এই কন্ট্রোল, নিয়ন্ত্রণ, এবং জনতার বিজয় হয়। তবে সে বিজয়ের যে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে যুব সমাজ। আমরা কোনো রাজনৈতিক দল নেতৃত্বের এই ক্রেডিট যদি দাবি করি, এটা চরম অন্যায় হবে। এটা আন্দোলনের নেতৃত্বে যুব সমাজ আর অংশগ্রহণে সারা বাংলাদেশ। সেই বাংলাদেশের মধ্যে আমরাও ছিলাম, অন্যান্য রাজনৈতিক দলও ছিল। যেহেতু আমরা সবাই মজলুম ছিলাম, সেই কারণে সমস্ত মজলুমের একটা মিলন মেলা বলতে পারেন যে এই আন্দোলনটা ছিল। আন্দোলন সফল হওয়ার পরে লক্ষ্য করবেন যে কখনো আমরা এই আন্দোলনের কোনো ক্রেডিট দাবি করিনি, কখনো না, কোনোভাবেই না। আমরা সবসময় বলে এসেছি নেতৃত্বে যুব সমাজ, অংশগ্রহণে দেশবাসী।
এবং এই বিজয় দেশবাসীর বিজয়। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি অনেকেই তারা সেখানে ক্রেডিট ক্লেম করেছে, তো আমরা সেই দিকে যাইনি। আশ্চর্যের বিষয়, যখন এই আন্দোলনে বাংলাদেশের মানুষগুলা কোন দলের হয়ে লড়াই করেছে মানুষের জন্য, তখন সেই শহীদ মানুষগুলাকে নিয়ে বাগবাটোরা শুরু হয়ে গেল। আমরা কিন্তু এর বিরুদ্ধে করেছি। আমরা বলেছি শহীদরা কোনো দলের হতে পারেন না, গোষ্ঠীর হতে পারেন না। শহীদরা গোটা জাতির সম্পদ এবং আমরা তাদেরকে সেভাবেই ওই মর্যাদায় আমরা রাখতে চাই। এরপরে আমাদের এই শহীদ পরিবারের পাশে যাওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা নিয়েছিলাম। এটা কোনো রাজনীতি ছিল না আমাদের, কারণ আমিও তো মরতে পারতাম, আমার আরও সহকর্মী মারা যেতে পারত। তা আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখলেন, এখন যারা চলে গেল তাদের প্রতি তো আমাদের অবশ্যই দায়িত্ব আছে। এটা ঠিক, তারা লড়াই করে নাই যে আমরা গিয়ে ওখানে কিছু তাদেরকে সহানুভূতি দেখাবো, পরিবারের পাশে দাঁড়াবো। তারা সবটুকু উজাড় করে দিয়ে দেশকেই দিয়ে গেছে, নিতে চায়নি কিছু। সেই মানুষগুলোর জন্য তো আমাদের কর্তব্য আছে। আমরা এই কর্তব্যের জায়গা থেকে প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছার চেষ্টা করেছি। বেশিরভাগ শহীদ পরিবারে বলতে পারেন যে আমি পার্সোনালি গিয়েছি, যখন যে এলাকায় আমি ভিজিটে গিয়েছি ওই শহীদ পরিবারগুলোকে হয়ে দেখেছি, না হয়ে গিয়েছি, একটা কিছু করেছি, আমি তাদের না দেখে আসি নাই। আহত পঙ্গু যারা হয়েছে তাদের বিষয়টা আমরা অ্যাটেনশনে নিয়েছি, কিন্তু আমরা তো একটা সংগঠন, আমাদের কাছে তো সরকারি কোনো ট্রেজারি নেই। ফলে আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে শহীদ পরিবার এবং আহত পঙ্গু ভাই বোনদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। এই বিষয়গুলো তো জনগণ দেখেছে। একটা দল এরকম করছে, বাকি দলগুলো ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করছে, এবং সেই সময় থেকে অনেকে আবার নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে। আমরা তখন বলেছিলাম যে আগে পরিবেশটা সামাল দেন, তারপরে নির্বাচনের প্রশ্ন। তো শেষ পর্যন্ত নির্বাচন 17 মাসের মাথায় হলো। যে নির্বাচন হয়েছে, আপনি বলছেন এখানে আমাদের উত্থান, আসলে কি এটাই আমাদের রিয়েল চিত্র? এই প্রশ্ন এখন সমাজের অনেকের মনে। এই প্রশ্নটা আমি করতে চাই এবং আমি এর উত্তর দিব না। ইতিমধ্যে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছে, তারপরে সুজন একটা প্রতিবেদন তাদের তুলে ধরেছে। আমি একজন বিচক্ষণ সাংবাদিক হিসাবে আপনাকে অনুরোধ করব যে আপনি এই দুইটা রিপোর্ট যদি দেখেন তাহলে আপনি একটা রিফ্লেকশন পাবেন। তবে আমাদের দেশে যেহেতু একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে, কথাগুলো আমি ইলেকশনের আগেই বলেছিলাম, জিতলে ইলেকশন ফেয়ার, হারলে এটা সূক্ষ্ম কারচুপি অথবা আপনার বড় কারচুপি, এটা বলা হতো। আমরা বলছিলাম যে ওই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই না। ওই সংস্কৃতির খবর রচনার জন্যেই আমরা ওই শব্দগুলো উচ্চারণ করে তার পিছনে দৌড়াচ্ছি না। কিন্তু কারচুপি, ইঞ্জিনিয়ারিং যে ভাষায় যেভাবেই বলেন, এটা যে হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না। আমি নিজে আমার এলাকায় তার সূক্ষ্মদর্শী, আমি সরাসরি দেখেছি। আমি যে নির্বাচনী এলাকায় আমাকে দেওয়া হয়েছিল সেখানে যেহেতু আমি দেখেছি, আর কোনো জায়গা দেখার আমার দরকার নাই। এখানে আমারও বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটা সেন্টারে হামলা চালানো হয়েছিল দখল করে নেওয়ার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ না করতো আমিও হারতাম, কারণ ওই একটা বিল্ডিংয়েই 26,000 ভোট, আমি জিতেছি 21,000 সামথিং ভোটের ব্যবধানে। তো ওই সেন্টারটা পুরা দখল করে আমাকে 10টা ভোট দিয়ে যদি সব নিয়ে যেত, হয়েছে বাংলাদেশের বহু জায়গায় চিত্র হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কোনো কথা বলবেন না, এবং আপনি আসলে ভোটের ফল হওয়ার পরে আপনি অভিনন্দন জানিয়েছেন। আপনি এই কথাগুলি আপনি একই রকম, আমি ওই যে ইতিবাচক ধারা রাজনীতিটা আপনি একই রকম কথা বলছেন, কিন্তু আমি একটা কথা আপনি অভয় দিলে জিজ্ঞেস করতেই চাই। আমি জিজ্ঞেস করতেই চাই যে যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এনি ইঞ্জিনিয়ারিং। এখন ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায়, করা যায় না। কিছু জিনিস আছে করা যায়, বলা যায় না। কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে, এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিংয়ের পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। উনি মাঝে মাঝে এগুলো বলে দিতেন। একসঙ্গে বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি, পরে থাকলে খুন আর বাইরে গেলে গুম,
এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন, এবং সেই সরকারের অংশ, বিরোধী দল সরকারের অংশ, মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন। আমাদের ধারণা যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে এবং আপনারা জেনে ফেলবেন, সত্য এইভাবেই প্রকাশ পেয়ে যাবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে, নির্বাচনের ঠিক আগের দিন, মানে এটা নির্বাচন যারা নিয়ে কথা বলছেন, আমি টেলিভিশনে দেখতেছিলাম, তাদের মধ্যে একজন বলছেন যে ঠিক আগের দিন ৭৪ লাখ টাকা নিয়ে জামাতের একজন জেলা আমিরের বিমানবন্দরে থাকা, মানে তার আটক হওয়া, সেটা আবার সামনে আসা, এইটা আপনাদের ভোটের ক্ষেত্রে কিছু কিছু, মানে ঠিক আগের দিন এটা ক্ষতি, আমি বলি এই ব্যাপারে বৈধভাবে খরচ করার একটা সীমানা ছিল। এই ব্যাপারে সংগঠন, তিনি শুধু একজন মানে দায়িত্বশীল নেতা নন, তিনি এই সমাজের একজন নাগরিক, তিনি ব্যবসায়ী, তার ব্যবসার টাকা হতে পারে। এইভাবে বিমানে টাকা বহন করার মাঝে আভ্যন্তরীণ ভাবে কোনো ইলেকশন আগে মনে একটু বাধা আছে? না, কোনো বাধা নাই, বাধা নাই, না কোনো ধরনের কোনো বাধা আচ্ছা নাই, কেউ বলে নাই। আচ্ছা, কোনো ধরনের কোনো বাধা নাই, বাধা নাই বলেই বিমানবন্দর ইমিগ্রেশন যেটা কাস্টম যেটা ছেড়ে দিয়েছে তাকে ঢাকা থেকে, নইলে তো এখানেই আটকাতো, তো এখানে তো আটকায় নাই। এই সমস্ত জিনিস অতি উৎসাহী কিছু লোক বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় বসে থাকেন, তারা এগুলা পাঠান। আমরা ঠিক আছে ধরে নিলাম ৭৪ লাখ, কেন ৭৪ কোটি টাকা, আমরা কে কোথায় গিয়ে টাকা বিতরণ করেছি, কারে দিয়েছি, সেটা একটা ডকুমেন্ট বের হয়ে আসুক। ৫৬,০০০ বর্গ মাইলের শুধু ঠাকুরগাঁই তো একমাত্র জায়গা না, আরো তো ৬৩টা জেলা রয়ে গেছে। অনেকে বললেন যে, আমিও সেই সময় বাংলাদেশে ছিলাম, তো অনেকে বলতেছেন যে ব্যাংকের থেকে তো ১ লাখ টাকার বেশি তোলাই যেতেছিল না ওই সময়, বা এটিএম কার্ড থেকে তোলাও দিচ্ছিল না। আমি ব্যাংক থেকে সব টাকা মানুষ ব্যাংকে রাখে, আমিও তো আমার সব টাকা ব্যাংকে রাখি। আমি ব্যাংকে সেফ মনে করবো কেন? যে দেশে ব্যাংক ডাকাতি হয়ে যায়, যে দেশের ব্যাংক ডাকাতি হয়ে দুনিয়ায় লন্ডারিং হয়, সেই দেশের ব্যাংকে আস্থা কোথায় জনগণের? এতগুলা ব্যাংক কেন আজকে মুখ তুবড়ে পড়ে থাকলো? এতগুলা ব্যাংকে কেন একসাথে আনতে হলো? এগুলার জবাব কে দিবে? আসলে যদি দেশের বিদ্যমান আইনে কোথাও কোনো নিষেধাজ্ঞা না থাকে, আর সেটা যদি কেউ কিছু করে, সেটা নিঃসন্দেহে বাড়াবাড়ি। এটা আরেকটা ব্যাপার নিয়ে একটা কথা হচ্ছে যে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, তখন আপনার এক্স অ্যাকাউন্ট, যেটা টুইটার বলি আমরা, সেটা হ্যাকের ঘটনা ঘটে। আপনি পরে নিজেও ওই অ্যাকাউন্টে যে বক্তব্য বলা হয়েছিল সেটাকে নিজেও আপনি, আপনার ভাষায় বলি যে আপনি জঘন্য বলছেন। তো যার বিরুদ্ধে হ্যাকের অভিযোগ আসছে, সে বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। এইটা আপনারা, মানে আপনার জানা মতো এটা ফলো আপে আছে কিনা? কারণ উনার বক্তব্য হচ্ছে কেউ যদি কোনো এরকম একটা লিঙ্ক পাঠায়, এটা নিজের নামে পাঠাবে কিনা, এই ক্ষেত্রে নানা ধরনের কথা আছে। আপনি এটা ফলো আপে রাখছেন কিনা? উনি ইনডিরেক্ট কথা বললেন, ডিরেক্ট করতে পারলেন না কেন? যে না, বঙ্গভবন থেকে এটা হয়নি, কেন বলতে পারলেন না? ওকে, কিন্তু বলতে পারেননি, তাহলে তো তিনি এডমিট করে নিয়েছেন, এবং এটা জঘন্য কাজ, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কথাগুলোও ছিল জঘন্য, কাজটা এর চাইতে জঘন্য। কোথার থেকে হয়েছে? বাংলাদেশের সর্বোচ্চ আস্থার জায়গা, সর্বোচ্চ গার্জিয়ানশিপের জায়গা থেকে। আমি তো মনে করি এই একটা ঘটনায় উন্নত দেশ হলে প্রেসিডেন্ট নিজে স্টেপ ডাউন করতেন, বলতেন যে আমার আঙ্গিনা, আমার ঘর আমি সেভ রাখতে পারি নাই, একজন নাগরিক, তার অধিকার আমি হরণ করেছি, আমি এই কারণে আমার ব্যর্থতার দায় নিয়ে আমি পদত্যাগ করলাম। ওকে, এটাই মোরালিটির দাবি। এখানে আমাকে আইন লড়াইয়ে যেতে হবে কেন? কিন্তু এটা কেমন জানি একটা যুক্তির কথা এরা বলে যে আমি কি আমার নিজের নামে করতাম কিনা, মানে আমি যদি এরকম একটা, উনি বলুক, উনি এলে কে করেছে, ওখান থেকে কিভাবে আসছে, উনি বলুক, এক্সপ্লেনেশন তো উনাকে দিতে হবে। ওকে, আপনার বেশ কয়েক মাস আগে আপনি কর্মরত নারীদের কর্মঘণ্টা বিষয়ে আপনার একটা বক্তব্য ছিল। নির্বাচনের কিছুদিন আগে আল জাজিরায় যে আপনি সাক্ষাৎকার দিলেন, সেখানে আপনি একটা স্পষ্ট করেছেন যে জামায়াতের প্রধান হিসেবে নারীদের আসার কোনো সুযোগ নেই। আমরা এটাকে ধরে নিয়েছি যে আপনি এটা মিন করছেন যে দেশের প্রধান হিসাবে আসলে নারীদের আসার সুযোগটা সীমিত। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসলে দুইটা পার্ট। একটা প্রশ্ন হচ্ছে, বেগম জিয়ার নেতৃত্বে জামায়াত আসলে ক্যাবিনেটে ছিল ভালো মতো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি করতে করতে দেখতেছিলাম যে ফাতেমা জিন্নাহ যখন 1964 সালে আইয়ুব খানের বিরুদ্ধে লড়ছিলেন, তখন আশরাফ আলী থানভীর নেতৃত্বে একাধিক আলেম এই মত পোষণ করছিলেন, যেহেতু কোরআনে রানী বিলকিসের কথা আছে এবং তার মুসলমান হওয়ার পরও তার বাদশাহী যাওয়ার কথা নাই সেখানে পড়ে। আমিও যতটুকু বুঝছি, উনার কথা আমি যতটুকু বুঝছি, যে আসলে মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে নারীদের বাধা নাই। দুইটা অ্যাসপেক্টে যদি আপনি বলেন, একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট, একটা থিওলজিক্যাল অ্যাসপেক্ট। বিলকিসের কথা বলি, সাবার রানী ছিলেন। জি, সাবার রানী, জি, সাবার রানী ছিলেন। ওনাকে মূলত কল করেছিলেন সুলেমান, জি।
তো উনি তার দরবারে আসলেন, আসার পরে রাজপ্রাসাদে দাওয়াত গ্রহণ করলেন, গেলেন। তারপরে তার মানে রানীগিরি ছিল না, এটার কোরআনে নাই, এটার কোরআনে নাই, এই পর্যন্ত কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ। চ্যাপ্টারটা ক্লোজ, সূরা আমল। এবং এইটার কোনো অথেন্টিক হিস্ট্রিও নাই আমাদের সামনে, আমাদের কাছে নাই। পরবর্তী পর্যায়ে কি হয়েছে না রাইট, রাইট। সুতরাং সেটাকে আমরা রেফারেন্স আকারে এখানে নিতে পারছি না। ওকে। আর তিনি ছিলেন মূলত অগ্নিপূজক। তো এটা তো বিশ্বে অনেক জায়গায় সেটা ছিল তখনকার আমলে, পরবর্তী যুগেও ছিল, যেমন এখনকারীরা তাদের অবস্থাটা ওই রকম দাচের একটা বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের অ্যানসেস্টর যারা ইসলাম কবুল করেছে, তারা তখন ওইটা থেকে বের হয়ে এসেছে। তো সেটাকে আমি রেফারেন্স হিসেবে নিতে রাজি না। ওকে, ফেয়ার এনাফ। এখন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কেন আল্লাহ সেটার ব্যাখ্যা দিয়েছেন যে নারী জাতির বেশ কিছু দায়িত্ব পুরুষকে পালন করতে হয়, কিন্তু পুরুষের কোনো দায়িত্ব নারীকে পালন করতে হয় না। ওকে। নারী যদি কোনো ব্যবসা করে, স্বামী পুরুষ লোকটি এখানে কোনো হক দাবি করতে পারে, কিন্তু পুরুষের যে অ্যাসেট আছে সেখানে নারীর অংশ আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। কেন? যে তাদের এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমি কোন দৃষ্টি থেকে বলেছি? আমি বলেছি কোরআন যেটা বলেছে সেটা, আমার কোনো কথা না। এখন কোরআনের আইন তো মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য না, এবং শুধু মানব জাতির জন্য না, আল্লাহর অল ক্রিয়েশনের জন্য কোরআন। সারা সৃষ্টির মধ্যে সামঞ্জস্য এবং শৃঙ্খলা বিধানের এইটা হচ্ছে গাইডবুকটা হচ্ছে কোরআন। তো সেই কোরআন আল্লাহ তাআলার ভার্ডিক্ট, আমি তো আমার মত বলিনি, আল্লাহ তাআলা যা বলেছেন আমি তাই বলেছি। ওকে। এখন আপনি বলতে পারেন যে তাইলে কি নারীরা ওই জায়গায় আসতে পারবে না? হ্যাঁ, দেখেন রিয়েলিটি দেখেন, আপনি আমেরিকায় আছেন না, আমেরিকা স্বাধীন হওয়ার কত বছর হয়েছে? মানে 200 সামথিং বছর। জি। একজন নারী প্রেসিডেন্ট হয়নি কেন? সেখানে কি যোগ্য নারী নাই? কিন্তু আবার ইংল্যান্ডে হয়েছে, আরো অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু এখন আমেরিকাতে হয় নাই। এখনকার দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশ যেটা, সেই দেশে নারীরা কি কোনোদিন কম্পিটিশনে আসেনি? আসছে, কিন্তু ফেল করছে। তাদেরকে আমেরিকাবাসী সিলেক্ট করে নাই। রাইট। কেন করে নাই? এই জব তারা দিতে পারে। তবে আমরা তাদেরকে একটা বিচক্ষণ বুদ্ধিমান জাতি হিসাবেই দেখতে পাই, সাহসী হিসাবেও দেখতে। সেখানে দেখেন এটা হয়নি। তো যুক্তিতে আপনি গেলে কি দেখবেন? একজন মা যখন চাইল্ড বেয়ারিং হবে, তখন কি একজন সুস্থ সক্ষম পুরুষের মতো তিনি সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন না। যদি তিনি পারতেন তাইলে ম্যাটারনিটি লিভের দরকার হতো। ম্যাটারনিটি লিভটা দেওয়া হয় কি জন্য? এটা তার ডিউ, এটা তার হক, এটা তার অধিকার। তার অধিকার, এটা কোনো তার প্রতি কোনো প্রিভিলেজ না, ব্লেসিং না, এটা তার পাওনা। তো এই জায়গা থেকে আমরা মাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সর্বোচ্চ যতটুকু সম্মান দিয়েছেন তা আমরা দেওয়া। যেমন দেখেন যে আল্লাহ রাসূল যুদ্ধে মহিলাদেরকে নিয়ে গেছেন, আল্লাহ রাসূল ক্রিটিক্যাল টাইমে মহিলাদের পরামর্শ নিয়েছেন। হুদাইবিয়ার সন্ধি সব পুরুষ সাহাবীরা সরে গেছে, মনের দুঃখে কষ্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গিয়ে কান্নাকাটি করতেছে। সেই সময় তিনি যাকে সঙ্গিনীর সাথে নিয়ে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন তুমি কি বলো? বলছে আপনি কি আপনার সঙ্গীদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন? আল্লাহর রাসূল, কোনো কারণ নাই, আপনি যা করার জন্য তাদেরকে বলছেন আপনি আগে সেটা শুরু করে দেন, দেখবেন সবগুলো আপনাকে ফলো করবে। এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। তো দেখেন কত ক্রিটিক্যাল টাইম ছিল। ও আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু পরিষ্কার করতেন, উনি কি তার কোনো আত্মীয় ছিলেন নাকি? না, আত্মীয় কোনো, তার স্ত্রী। ও, তার স্ত্রীর পরামর্শ রয়েছে, তার স্ত্রীর পরামর্শ। আমি সেটা একটু বলছি, মানে আল্লাহ রাসূল বদর যুদ্ধ ছাড়া যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সব যুদ্ধে স্ত্রীদেরকে নিয়ে গেছেন সাথে। একজন তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে তিনি নিয়ে যেতেন। অন্যান্য সাহাবীরা নিয়েছেন, এমন বিধবা মহিলারাও আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওকে। হুদাইবিয়া সন্ধির সময় উনার সাথে কোন, সম্ভবত একটু দেখতে হবে, দেখো তো একটু, আচ্ছা আমাকে সাহায্য করো। জি। তো ধরেন আচ্ছা, মানে উনি এরপরে ওহুদের যুদ্ধে দেখেন, ওহুদের যুদ্ধের সময় সবচেয়ে ক্রিটিক্যাল টাইমে রাসূলের প্রতিপক্ষ যারা ছিলেন তারা কিন্তু একদম কাছে, একদম হাত দিয়ে ছোঁয়ার জায়গায় চলে আসছে। সেই সময় পুরুষ নাই, একজন মহিলা হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছে। এবং যুদ্ধের পরে দেখা গেল তার দেহে 70টা ভারী জখম, ও রক্ত অজর তারাই জ্বরছিল, তীর জুল ছিল তার শরীরের মধ্যে। আল্লাহ রাসূল ভাঙ্গা দাঁত, দুইটা দাঁত তার ভেঙে যায় আঘাতে, সেই সময় নিজের দাঁত দিয়ে ওই কামড় দিয়ে বের করে দিয়েছে। তারপরে তার শুশ্রূষা নিজে করেছেন, আলহামদুলিল্লাহ, পরে তিনি সুস্থ হয়ে উঠেছে।
তো মহিলারা এত ঝুঁকিপূর্ণ কাজে যেখানে দায়িত্ব পালন করেছে, তাহলে সমাজের সব জায়গায় তারা পারবেন না কেন? তো আল্লাহ তাআলা সীমারেখা যেটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, পুরুষের জন্যও কিছু সীমা আছে, মহিলাদের জন্যও কিছু সীমা আছে। এটা মানলে কারো কোনো লস নাই, তবে হ্যাঁ, এটা কারো উপর চাপাইয়া দেওয়ার কোনো জিনিস না। ওকে, ফেয়ার এনাফ। আমার মনে হয় আপনি যদি এখন পলিটিক্যাল আসপেক্টটা বলতেন, 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা জোট সঙ্গী, মানে বেগম খালেদা জিয়া সে সময় প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাকে আমরা নেতা হিসেবে মানলাম কেন? হ্যাঁ, এই প্রশ্ন আসবে স্বাভাবিক। আমরা একটা জোটে ছিলাম। এই জোট যখন ফর্ম হয় তখনও বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপির চেয়ারপারসন, রাইট। সিগনেটরি ছিলেন বেগম খালেদা জিয়া, অধ্যাপক গুলাম আজম সাহেব, হুসেন মোহাম্মদ এরশাদ এবং শায়খুল হাদিস আল্লামা আজিজ হক সাহেব। এই চারজন ছিলেন মানে প্রথমে সিগনেটরি। এটা দিয়ে একটা চার্টার তৈরি হয়, দলিল তৈরি হয়, এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টে ছিল যে আমরা আন্দোলন করবো একসাথে, নির্বাচন করবো একসাথে, বিজয় লাভ করলে সরকারও গঠন করবো একসাথে। তো সেই সরকারে আমরা মাত্র 2 জন লোককে মন্ত্রী হিসেবে পেয়েছিলাম। আমাদের তৎকালীন আমির জনাব মতিউর রহমান নিজামী, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব এবং আলী হাসান মুজাহিদ সাহেব, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। তারা 2 জন সেখানে অংশগ্রহণ করেছিলেন। নিজামী সাহেব 2.5 বছর ছিলেন প্রথমে এগ্রিকালচারে, এরপরের অংশটা 3.25 বছর ছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি। তো আর মুজাহিদ সাহেব অলথ্রো ছিলেন সোশ্যাল ওয়েলফেয়ার। আমাদের এখানে করার কিছু ছিল না, আমরা পারতাম এই সরকারে অংশ না নিয়ে, কিন্তু আন্দোলন তো একসাথে করেছি। কেন আমরা আন্দোলন একসাথে করেছি? সবার জন্য একটা কমন প্রবলেম ছিল। তখনও শেখ হাসিনার সরকারটা কিন্তু এবার যে শেপ নিল সেই শেপে চলে গেছিল। তো ওইটা থেকে দেশকে বের করে আনার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। কজ কমন হওয়ার কারণে ডিভাইডেড শক্তি নিয়ে না করে আমরা ইউনাইটেড শক্তি নিয়ে কাজটা করেছি। আর যেহেতু এগ্রিমেন্টে ছিল যে একসাথে আমরা সরকার গঠন করব, সেই কারণে আমরা পার্টিসিপেট করেছি। ওকে, তো এটা আমাদের সিদ্ধান্ত না, এটা তো তাদের দলের সিদ্ধান্ত। আর অবভিয়াসলি সাধারণত যে দলের নেতৃত্বে সরকার গঠন হয়, অন্য কোনো ব্যতিক্রম না ঘটলে সেই দলের প্রধানই কিন্তু প্রধানমন্ত্রী অথবা চিফ এক্সিকিউটিভ হয়। এইটা মানার ক্ষেত্রে আপনাদের কি, মানে আমি থিওলজিক্যাল অ্যাসপেক্টটা জানতে চাচ্ছি, এটার জন্য কি আপনাদের কোনো ইজমা বা কিয়াস করার কোনো বিধান মানে অবশ্যই আছে। তখনকার নেতৃবৃন্দ নিশ্চয়ই তারা এগুলা বিবেচনায় নিয়েই করেছে। এই প্রসঙ্গে আর কি আমার শেষ প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন যে যেহেতু আপনারা জুলাই সনদে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং একজন অন্যতম সিগনেটরি, যতগুলি সংস্কার সেগুলি প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা খুবই ভোকাল ছিলেন, সেখানে 5% নারী প্রার্থী আপনাদের দেওয়ার কথা, সেটা আপনারা দেন নাই। এইটার কারণটা একটু সংক্ষেপে বলবেন? আমরা দিতে পারি নাই, কিন্তু দিব না এটা আমরা বলি নাই। উই আর গেটিং প্রিপেয়ার্ড। দিতে আমরা তো মিসেস রহমানকে, মানে মিসেস শফিকুর রহমানকেও আমরা সংসদে দেখছি। এই 5% তো এখনকার, এটা পরবর্তী সংসদের জন্য। কারণ আমরা যে সংস্কারের চার্টার যেটা করেছি ওটা পরবর্তী না। আপনি যেহেতু একমত হইলেন, এটা আপনার জন্য একটা মোরাল অব্লিগেশন ছিল কিনা? মোরাল অব্লিগেশন ছিল কিনা যে আমি অস্বীকার করি না। তো দেখেন আমাদের জোট থেকে কিন্তু আমরা আবার এলাও করেছি। আচ্ছা, আমরা নিজেরা দেইনি, কিন্তু জোট থেকে এলাও করেছি। আমরা দেইনি বলে দিব না এটা বলি নাই কোথাও। আমরা বলেছি উই আর প্রিপেয়ারিং, আমরা ইনশাআল্লাহ দিব, আগামীতে পাবেন আপনারা। এই চার্টার যখন বাস্তবায়ন হয় তখন আপনারা আমাদেরকেই সবচেয়ে কাছে পাবেন। যেমন ধরেন বিভিন্ন দলের আরপিওতে আছে যে দলগুলো একটা নির্দিষ্ট সময় দেওয়া ছিল, এই সময়ের ভিতরে মিনিমাম 30% তারা উইমেন্স পার্টিসিপেশন এনশিওর করবে সব লেভেলে, নেতৃত্বের লেভেল থেকে শুরু করে। এটা শুধু জামাতে ইসলাম, মানে অন্যদের কি আছে আমি জানি না, বাট উই আর ড্যাম স্যাটিসফাইড যে এটা আমরা যা দরকার ছিল তার চেয়ে অনেক বেশি আমরা করেছি। জোটের প্রসঙ্গে বলি, অনেকে এটা বলেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সঙ্গে যদি আপনারা জোটবদ্ধ থাকতেন তাহলে হয়তো কিছু ভোট বেশি পাইতেন, হয়তো বিএনপি এরকম একটা ল্যান্ডস্লাইড নাও পাইতে পারতো। আপনি কি এইটা মনে করেন যে শেষ মুহূর্তে? আমরা মনে করি ভোট আমরা পেয়েছি, কিন্তু আমাদের ভোটগুলো আমাদের বাক্সে অন্য দিক থেকে ডাইভার্ট হয়ে গেছে। এইটা বললে তো আবার আমার জানতে চাইতো যে কারা করলো এটা। আপনি এটা প্রেডিক্ট করতে পারছিলেন কিনা যে ভোটের আগে যে এরকম কিছু একটা হইতে পারে? কেন, আমরা তো বলে এসেছি না যে এখন পর্যন্ত কোনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আমরা তো এই কথা বারবার বলেছি। আপনি কি ইভেন লন্ডন বৈঠকের পরেও কিন্তু আমরা ডিপ কনসার্ন এক্সপ্রেস। আপনারা কি ডক্টর ইউনূস সরকারকেই? অবশ্যই আমরা সব না, আমরা ওনাকে দায়ী করছি না, কিন্তু ওই লন্ডন বৈঠকে গিয়ে যখন মানে 4 দিন আগে দেওয়া নির্বাচনের ডেট উনি পাল্টায় ফেললেন, কারোর সাথে কোনো কনসালটেশন ছাড়া, অন্য কোনো স্টেক হোল্ডারের সাথে কোনো মত বিনিময় করলেন না। সেই দিনই আমরা বলেছি যে আসলে
নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকে না, ফিল্ড একদিকে ঝুঁকাই দেওয়া আমরা গেছে বলে নেই, আমরা বলছি ঝুঁকে দেওয়া হয়েছে। আমরা যখন উনার সঙ্গে তো আমার কথা হয় না, কিন্তু উনার উপদেষ্টাদের সঙ্গে যাদের সাথে কথা হয়েছিল তারা কিন্তু এটার ব্যাপারে একটা আড়াল নিতে চেষ্টা করলেন। ডক্টর রহমানই তো বলছিলেন যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনটা করি, রোজার আগে করি। নো ডাউট আপনি দেশে ফিরে আসতেন, আপনি ওখানে বলতেন যে আপনার ওপিনিয়ন আমি নিলাম, দেশে ফিরে গিয়ে আমি আবার একটু তাদের সাথে কথা বলি। আমি একজন বলছি, কিন্তু আরো তো স্টেক হোল্ডার ছিল, এখানে প্রায় 40টা দল এই ডায়ালগে অংশগ্রহণ করেছে। আমি কিন্তু এরকম শুনছি যে ডক্টর ইউনূস জনাব তারেক রহমানকে বলছেন যে দেখেন আপনি ডিসেম্বর ইলেকশন দাবি করতেছেন, কিন্তু আসলে জামায়াতে ইসলামী, আমি শুনছি এটা, বিকজ এটা তো আর তাদের মধ্যে প্রিভিলেজ কমিউনিকেশন, কেউ আমাদেরকে বলেন নাই। হ্যাঁ, এটা এরকম কেউ বলেন না। আচ্ছা, তার উপদেষ্টাদের মধ্যে একজন দায়ী করেছে তখন ওই এক্সপ্লেনেশন ওনারা দেন। আচ্ছা, আমার একজন উপদেষ্টা কিন্তু নাম প্রকাশের অনুচ্ছুক, উনি আমার এই এক্সপ্লেনেশন দিছে যে ওটা উনি ওনাকে বলছেন যে যেহেতু এটা ওনার মধ্যে আছে। হাওয়ার আই ডোন্ট নো, আমরা উইটনেস করি নাই, আমরা বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কথাটা যে আমি যেটা বলতেছিলাম একটু শেষ করি। নাম হইলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন এক সময় ওই নাম ছিল। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরি, আমি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতেছি, কিন্তু মানে এখানে পড়তেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুখে বলতেছি হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাইতেছিলাম যে আপনি কিন্তু একটা জায়গায় এটা একটা খুব সুন্দর করে আপনি বলছিলেনও যে সব এক বাক্সে ভোট আসুক ইসলামী দলগুলোর। তো আমার প্রশ্ন এখানে দুইটা, আসলে এইটা আসলে সম্ভব হইল না কেন? এক, দুই হচ্ছে আমরা কিন্তু হেফাজতে ইসলামের মুরব্বী যিনি জনাব বাবুনগরী, উনাকে দেখলাম যে উনি খুব শক্ত ভাষায় আপনাদের সমালোচনা করতেছেন। এইটা আপনি আসলে কিভাবে দেখছেন? দুই হচ্ছে প্র্যাকটিক্যালি কি ইসলামের অনেকগুলি জিনিস তো আছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। আমি নিজেও একটু পড়তে বা দেখতে চেষ্টা করি, পারি পড়বো না এরকম, কিন্তু অনেক কিছু আছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। তো ওইটাকে আসলে এক বাক্সে আনা সম্ভব বা একরকম করে এটা চিন্তা করা সম্ভব? দেখেন, মানুষ যখন ভালো কিছু চিন্তা করে তখন তার সামনে একটা টার্গেট থাকে যে আমি ওই জায়গাটায় পৌঁছতে চাই, কিন্তু সবসময় মানুষ 100% কিন্তু অ্যাচিভ করতে পারে না। এটা জাতীয় জীবনে একটা বড় ধরনের পদক্ষেপ বলতে পারে না। বাকি দলগুলা কিন্তু আমাদের সাথে ছিল, তারা আমাদেরকে ছেড়ে দেন। যারা গিয়েছেন তাদের সাথে কি কারণে গিয়েছেন তারা একটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা কিন্তু ব্যাখ্যা দেইনি। আমরা কেন দেইনি জানেন? আমরা চাই যে না, যেটুকু ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছিল এটা আমাদের দ্বারা যেন ধ্বংস না হয়, বরঞ্চ এই জায়গাটা ঠিক থাকুক। ওনারা বললেন, আমরা আর একটা কাউন্টার বললাম, তাইলে তো দূরত্বটা আরো বাড়বে। বরঞ্চ দেখেন আমরা কি করেছি, ওনাদের সিট নিয়ে কথাবার্তা ছিল, স্যাটিসফাইড হয়তো ওনারা হতে পারেন নাই, এর কারণে ওনারা সরে গেছেন, চলে গেছে। আর চলে যাওয়ার পরেও আমরা ফিল করেছি যেটুকু ঐক্য রয়ে গেল, এটা করার ক্ষেত্রে তাদের একটা অবদান ছিল। আমরা এর প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের একজন এপেক্স বডি মেম্বার বরিশাল 5 মানে মহানগরীর, সেখানে উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, আমরা তাকে উইথড্র করে নিলাম। তাদেরকে রেসপেক্ট করেছে যে তারা 2টা সিটে পীর সাহেবের ইমিডিয়েট ছোট ভাই যে মুফতি ফয়জুল হক সাহেব, তিনি দাঁড়িয়েছেন, অন্তত একটা সিটে আমরা আমাদের ক্যান্ডিডেট উইথড্র করে তাদেরকে সম্মানটা দেখা, আমরা কিন্তু ওইটুকু করেছি। তারা এরপরে ওনারা কি বলেছেন সেটা ওনাদেরকে, ওকে, আমরা কিন্তু এই বিতর্কে যাইনি। এবার আসেন বাবুনগরী সাহেব, উনি বলছে জামাত ইসলামের ভোট দেওয়া হারাম। আপনি শুনে আশ্চর্য হবেন, যখন গত উপদেষ্টা পরিষদ গঠন হয়, আমরা ছাত্ররা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কোনো তালিকা দিবেন? না, আমরা তালিকা দেব, তোমাদের পরে আমাদের আস্থা আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমরা কোনো তালিকা দেইনি। আপনাদের তালিকার কেউ উপদেষ্টা ছিল? আমরা কোনো তালিকা দেই নাই, আমাদের তালিকায় উপদেষ্টা হবে কেন? কিন্তু একটা ব্যতিক্রম আছে। একটা সময় গিয়ে তারা বললো যে যেহেতু আপনারা এই দেশের সবচেয়ে বড় মানে ধর্মীয় রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন, আমরা একজন আলেম নিতে চাই, সেই ব্যাপারে আপনারা একজন মানুষের নাম আমাদের আমাদের এফএক্স বোর্ডেতে আলোচনা করে বাবুনগরী সাহেব এর আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কিন্তু আমরা তার নামটা দিয়েছি। আমরা তার নাম দেওয়ার পরে এটা কি আপনার একটা স্ট্র্যাটেজি যে আপনি শত্রুকে কাছে রাখতে চাইছেন এরকম কিছু? আমরা দিয়েছি যে হেফাজতে ইসলাম একটা ব্রডার আমব্রেলা। আচ্ছা, এবং তিনি এই দেশের একজন প্রবীণতম, হ্যাঁ উনি 90 এর বেশি বয়স, হ্যাঁ, ওনার প্রতি সেই সম্মানবোধটা রেখে আমরা ওনার নাম বলেছিলাম। তারা সাথে সাথে চেক করে বলছে যে ওনার যে বয়স এবং ফিজিক্যাল কন্ডিশন, তিনি এই প্রেশার নিতে পারবেন না, আপনারা অল্টারনেটিভ কাউকে বলুন। আমরা বলছি যে প্রথম
নামের সুপারিশ তোমরা নিও না, এখন তোমরাই যথেষ্ট, ও এরপরে আপনারা এটা তোমরা তোমাদের মতো করে করো। তারা একটু চিন্তা টিন্তা করেছে, আমাদের সাথে পরামর্শ করেছে, আমরা বলছি ওকে ওয়েল তোমরা আগাইতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমরা যদি আসলে এই সমস্ত বিতর্কে জড়ায় যাই আর সেই সমস্ত আলিমুল আমাদের কথার জবাব দিতে যাই, এটা আমাদের নিজেদেরই খারাপ লাগে। আমরা এই পলিসি আমাদের নাই। ওকে, যদি এখন আমি ওই থিওলজিক্যাল বা ধর্মতত্ত্বের কথাটাতে আসি, এটা কি আসলে প্র্যাকটিক্যালি পসিবল যে ধরেন মানে আমি যদি চরমনের পীর সাহেবদের কথা বলি, আমি যদি এখানে এনায়েতুল আব্বাসী সাহেবদের কথা বলি, আমি যদি আট রশিদ পীর সাহেবের কথা বলি, বা মাওলানা রাজ্জাক বিন ইউসুফের কথা বলি, জামাত ইসলামের কথা বলি, ইসলামী দলগুলো সবাই মিলে মানে আমি বলি এইটা কি আসলে মানে সম্ভব কিনা? সবাইকে একই আমরেলার, হ্যাঁ 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 হ্যাঁ, এটা যদি আপনি গ্রসলি যান তাহলে এখানে বিভিন্ন স্কুল অফ থটস আছে, আপনি পারবেন না, এটা বাস্তবতা না। কিন্তু তারপরেও সমাজে ভিজিবল যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে যদি আপনি চিন্তায় রাখেন তাহলে জাতির কমন ইন্টারেস্ট আপনি চেষ্টা করে যাবেন। আচ্ছা, আপনার চেষ্টাটা যদি 70% সাকসেসফুল হয়, আপনি ধরে নেবেন আপনি সাকসেসফুল। ওকে, আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করে বসে থাকাটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর দেখেন আসলে ইসলামপন্থীরা যুগে যুগে কিন্তু খুব সম্মান পাননি এই দেশে, না এই স্বাধীন বাংলাদেশে তারা কিন্তু সম্মান পান। আপনি দেখেন কোনো আমলেই তাদেরকে সম্মানের জায়গায় কেউ হ্যান্ডেল করে নাই। আপনি যদি হেফাজতের অর্গানাইজ হওয়ার ব্যাপারটাই ধরেন, তাদের উপরে যেটা হয়েছে এটা তো ইতিহাসের একটা ভয়াবহ চ্যাপ্টার দিয়েছে। আমি তো নিজে দেখেছি হেফাজতে ইসলামের প্রবীণ আলেম, বিদগ্ধ আলেম, বড় মাপের আলেম পায়ে জিনজের হাতে, আমার নেই কিন্তু তাদের আছে। কিন্তু আপনার কাছে এটা কেমন মনে হয় যে শফি সাহেব বেঁচে থাকে, মাওলানা শফি সাহেব বেঁচে থাকে, যিনি সবার মুরব্বী আসলে 3 জায়গার, উনি বেঁচে থাকতে যে শেখ হাসিনাকে কমই জননী? উনি বলেন নাই, মৌলানা রুহুল আমিন সাহেব বলেছিলেন। এখন ওনার সভাপতিত্বে হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরে যে হাটহাজারীকে বাড়তি, তারা কেন বলেছেন, এবং হাটহাজারীকে বাড়তি মানে মানে কিছু জিনিস, যেমন আমি শুনছি কিছু খাস জমি, কিছু মানে মাদ্রাসার ইয়ার জন্যই আর কি, বা একাডেমির সুবিধার জন্য, বাট মানে এটার আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? দেখেন আপনি যেভাবে শুনেছেন আমিও শুনেছি, কিন্তু এই বিষয়গুলোর কোনো অথেন্টিক ডকুমেন্ট যেহেতু আমার কাছে নাই, এই ব্যাপারে আমি কথা বলা সমীচীন মনে করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জোটের অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এনসিপি। আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি এটা সবসময় কনসিস্টেন্টলি আপনি বলে আসছেন, যে এটা আপনি খুব সুন্দর করে 2টা বাক্য বলেন, এই মুহূর্তে আবার মুখস্থ মনে পড়ছে, মানে নেতৃত্বে যুব সমাজ, অংশগ্রহণে সারা দেশ, মনে হয় ওরকম আর কি, জুলাই আন্দোলন সম্পর্কে। সেই নেতৃত্বে যুব সমাজের যারা অংশ, তারা কিন্তু একরকম আপনাদের কঠোর সমালোচকই ছিল। মানে আমি দেখতে পাইছি যে কেউ কেউ আপনাদের কঠোর সমালোচক ছিল। এখন তারা বিএনপি জোটে যাবে না জামায়াত জোটে যাবে নাকি কোনো জোটে যাবে না একক, এটা নিয়ে একটা দারুণ টানাপোড়েন ছিল। কেউ কেউ এরকম প্রেরিত করতেছিল, আপনি যেহেতু বলছেন নাহিদ, নাকি আপনি বলছেন বা আপনার বলাটাকে অন্য কেউ কোট করতেছে যে নাহিদ হচ্ছে আমাদের ছেলে। নাহিদের কারণে কি আপনার কথা তারা শুনলো নাকি আপনি, মানে এখন তো এটা জোটটা হয়ে গেছে। আমার এটাতে 2টা প্রশ্ন আছে এনসিপি নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তাদের কনভিন্স কেমনে করলে, মানে তারা আপনার কাছে আসলে দেখেন কিছু দাবি কেন করলো? একটা ওয়ান্ডারফুল কাজ করেছে, যেটা আমরা করতে পারি নাই সেটা তারা করেছে। আমি তাদেরকে এনাফ ইন্টেলিজেন্ট মনে করি। তবে এটা বলতে পারেন আপনি যে তাদের বয়স, অভিজ্ঞতা, এগুলার লিমিটেশন থাকতে, এটা তো আমারও ছিল তাদের বয়সে। কিন্তু আমার মাঝখানে একটা প্রশ্ন আছে, আপনারা যখন আন্দোলন করতেছেন, 17 বছর ধরে মারা যাচ্ছেন, যখন এখানে গুম হচ্ছে, খুন হচ্ছে, বাজে ইলেকশন হচ্ছে, তখন তো তার আন্দোলনটাতে, আপনাদের আন্দোলনটাতে তারা অংশগ্রহণ করে নাই। তারা একটা সরকারি চাকরি, আমি কথার কথা বলতেছি, মানে ওনারা রাগ না করাটাই উচিত, কিন্তু আপনাদের যে আত্মত্যাগ, সেই সময় তো তারা এটাতে অংশগ্রহণ করে নাই। তারা তো এই মানে পলিটিক্যালি যে তারা চিন্তাশীল, এটার প্রমাণ তো আমরা পাই নাই। আসলে দেখেন এগুলা আপেক্ষিক ব্যাপার। তারা তখন কোন এনভায়রনমেন্টে ছিল না ছিল সেগুলো একটা বিষয়। এই ছেলেগুলা তখন বয়স কত ছিল, আরো ছোট ছিল, অন্য ছেলেরা ছিল আর কি, অন্য ছেলেরা ছিল। তো অন্য ছেলেরা তারাও কোটা আন্দোলন করেছে এর আগে একবার, ওইটা কোটার জন্য, আপনি কোটার জন্য, হ্যাঁ, ওটা কোটার জন্য। পলিটিক্যাল আন্দোলন তো আপনাদের সঙ্গে শামিল হলো না, বিএনপির সাথে শামিল হলো না, সম্পৃক্ত হয় নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফে সব আন্দোলনের কিন্তু সর্বকালের সঠিক, রাইট
এটা কিন্তু কেউ আমরা ইগনোর করতে পারবো না। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি ছিল? খুবই অপোজিশন ভয়েস সেখানে সাস্টেইন করার মতো কোনো অবস্থা ছিল না, ছিল না, টোটালি সেখানে সাপ্রেস ছিল না। এবং সেই সাপ্রেশনের কারণে ছাত্র সমাজ একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতো। এই আন্দোলনগুলা যেহেতু ইস্যু ভিত্তিক এবং সব ছাত্রদের ইন্টারেস্ট এখানে জড়িত, এই কারণে 18 সালেও এটা একটা সাকসেসের মুখ দেখেছে এবং ফাইনালি এসে 24 সালে এটা দেখেছে। তো তারা করে না এই কথা বলা যাবে না, তারা ছিল বিভিন্নভাবে ছিল, কিন্তু তখনকার পরিবেশ পরিস্থিতি হয়তো তাদেরকে সেইভাবে এলাও করেনি। তা আমি বলছিলাম যে তারা তো ইন্টেলিজেন্ট এনাফ, আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবে কেন? তারা তাদের ভালো মন্দ বোঝার জন্য আমি মনে করি এনাফ, যথেষ্ট। তারা তাদের সব দিক বিবেচনা করে দেখেছে যে রাজনৈতিক এলি যদি সিলেক্ট করতে হয় তাইলে কাকে তারা বেটার মনে করে, তারা তো বেটার অপশনটাই চয়েস করবে। আর নাহিদের ব্যাপারে যেটা বলেছেন এটা আমি আজকে শুনলাম, আমি এর আগে শুনি নাই যে সে আমাদের ছেলে, আমি কারো মুখে এটা শুনি নাই। সে কোনোদিনই আমাদের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না, এটা আমি কনফার্ম। ওকে, তার অবস্থান ছিল আলাদা। কেউ একজন, আচ্ছা আমার ঠিক মনে পড়তেছে না, মানে কেউ একজন হয়তো অন্য আরেকজনকে কোট করে এরকম একটা কথা। নাহিদ তো একা সিদ্ধান্ত নেওয়ার মালিক না। আচ্ছা, নাহিদের সাথে তো ধরেন তার আরো অনেকেই আছে, সঙ্গীরা আছে, সবাই কিন্তু তারা খুবই ইন্টেলিজেন্ট। আচ্ছা, আমি জাস্ট এই প্রসঙ্গে আপনাকে মানে অল্প বিরোধিতার যে কথাটা বলছেন, আমাদের বিরোধিতা কে করে নাই? আপনি সহ সবাই করেছে। আমি না মানে সবাই আর কি, সবাই করে না করছি, আমরা সবাই করছি, এটা ঠিক আছে, তো বাদ যায় না, এটা ঠিক আছে। আমরা কিন্তু দেখবেন যে বিরোধিতায় অত রিঅ্যাক্ট করি না। না আপনি কথা, আমরা কিন্তু অ্যাবসর্ব করে নেই সবকিছু। না এটা অ্যাবসলিউটলি ঠিক। আচ্ছা, আর তারা যারা করেছে আমি মনে করি এটা এসেন্স অফ ডেমোক্রেসি। এটা জানার জন্য যে এটা নেগোসিয়েশনটার ক্ষেত্রে কি আপনি মনে করেন 30টা বেশি হয়ে গেছিল এনসিপির জন্য, নাকি ইটস ওকে? মানে আপনি কি এটা হাইন্ডসাইট, আপনি কি মনে করেন যে বা কম হয়ে গেছিল এরকম কোনো কিছু? আমরা আসলে বিষয়টাকে ফ্লেক্সিবলি দেখেছি সবার ক্ষেত্রে আছে। আপনি বলবেন তাইলে ফ্লেক্সিবলি দেখলে একটা দল চলে গেল, আমরা তাদের কাছে আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা হয়তো এনাফ মনে হয়নি, বাকিদের কাছে এনাফ মনে হয়েছে, বাস তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে। ওকে, এইটা আপনাকে দ্রুত এটা জিজ্ঞেস করতে চাই। অনেক আইনজীবী এরকম বলতেছেন যে আপনারা একটা সংবিধান রক্ষা করার শপথ নিয়েছেন, এরপরে আবার এই সংবিধানটা ভাঙচুর করে ফেলে দেওয়ার শপথ নিচ্ছেন, এইটা নাকি আপনাদের আগের শপথটাকে শেষ করে দিছে। এইটাকে আপনারা আইনজীবীদের সাথে কথা বলছেন বা আপনাদের উচ্চ ফোরামে কথা বলছেন কিনা? মানে ওই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ আরেকটা নেয়ার ফলে আপনাদের আগের শপথটা বাতিল হয়ে গেছে কিনা? আগের কোন শপথ? ওই যে সংসদ সদস্য হিসেবে শপথটা আর কি। না, এটা তো ওখানে চার্টারেই লেখা আছে যে দুইটা শপথ একসাথে হবে, একই ব্যক্তি নেবেন, একই দিনে হবে। হ্যাঁ, এটা তো ওইটার আলোকেই আমরা নিয়েছি। বরঞ্চ যারা নেন নাই তারা সিগনেটরি হিসাবে এটা মানলেন না, এখানে তাদের অব্লিগেশন কিন্তু তৈরি হয়ে গেল। আমরা তো চাইবো তারা তাদের অব্লিগেশনটা ফুলফিল করে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি ক্যাবিনেট যেটা মন্ত্রিসভা হলো জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেটাকে আপনি কেমন দেখতেছেন? আপনি একটু মূল্যায়ন করবেন কিনা? আর দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো কিছু যদি বলার থাকে। বৃক্ষ তোমার পরিচয় কি ফলে আমার পরিচয়? হ্যাঁ, আমরা ফল দেখে কমেন্ট করবো, এখন কিছু বলবো না। আমরা ভালো কিছু আশা করব, আমরা তো বলেছি তারা ভালো করলে তাদের সঙ্গেই থাকবো, সমর্থন করব, সহযোগিতা করব।